হেলাল হাফিজের যে জীবন, এই জীবনে আসলে ওনাকে দেখার জায়গা, ভাবনার জায়গা বেশ বড় হিসাবে ছিল। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে 1969 সালে তার গণঅভ্যুত্থানে তার কবিতা ব্যবহার হয়েছে। এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার 2090 সালেও 1990 সালেও ব্যবহার হয়েছে, 2024 সালেও তার কবিতা ব্যবহার হচ্ছে। তো এই যে একজন কবির একটিমাত্র কবিতা এতগুলা তিনটি গণঅভ্যুত্থানে ব্যবহার হয়, তার মানে আসলে একজন কবি কিভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন এটা দেখা গেল। তো আমি এবারের গণঅভ্যুত্থানে, এবারের ছাত্র আন্দোলন নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম 5 অক্টোবর। তো আমি বললাম যে হেলাল ভাই, আপনি তো আমি প্রতি বছর যখন তার ইন্টারভিউ নেই, তিনি প্রায় বলতেন যে নিঃসঙ্গতাটাকে আমি এনজয় করি, হোটেল জীবন এনজয় করি। কিন্তু 2021-22 সালের পর থেকে বলে যে আমার এই জীবন আর ভালো লাগে না। এই যে মানুষের পরিবর্তন, তখন একটা আকুতি ছিল যে একটুখানি আমার পাশে যদি কেউ থাকতো, একটুখানি কেউ যদি আমার ওষুধটা খাইয়ে দিত, এই যে তার বলার আকুতি, এটা আসলে আমরা যারা তার শুভানুধ্যায়ী আমাদের কাছে বেশ ভাবিয়ে তুলেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে স্বৈরাচার পতনের পরে 24-এ আপনি আসলে এই সময়টাকে কিভাবে দেখেন, কথা বলেন। তিনি বলছিলেন যে 90 আন্দোলনের পরে শাসকরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণের কথা হিসাবে রাষ্ট্র নির্মাণ করেনি। কিন্তু 24-এর আন্দোলনের পরে শাসকরা যেন জনগণের সঙ্গে প্রতারণা না করে, রাষ্ট্রটাকে মানুষের জন্য নির্মাণ করে এবং সম্প্রীতি সমন্বয় করে রাষ্ট্রটাকে এগিয়ে নেয়। এটা তার শেষ আকুতি ছিল। ওনার প্রেমিকা ছিল, প্রেমিকা ওনাকে ছেড়ে চলে গেছে এবং এই চলে যাওয়াতে তিনি বিরহে ছিলেন, এটা যেমন সত্য। একই সঙ্গে এই প্রেম দিয়ে উনি রাষ্ট্রটাকে নানানভাবে ইঙ্গিত করেছেন, রাষ্ট্র নিয়ে কথা বলেছেন। ফলে এই প্রেম শুধুই প্রেম না, এই প্রেমটা রাষ্ট্রপ্রেমের মধ্যেই এসেছে। ফলে হেলাল হাফিজ শুধুমাত্র প্রেম বিরহের কবি না, তিনি আসলে রাষ্ট্র নির্মাণের একজন কবি।